উত্তর কলকাতার আহিরিটোলা 1753 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব তালিকায় সুতানুটি পরগনার অধীনে আমরা প্রথম আহিরিটোলার নামটির লিখিত উল্লেখ পাই। কিন্তু তার আগে কতটা প্রাচীন এই জায়গা, আর এই আহিরিটোলা নামটা এলো কোথা থেকে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন এবং অন্যান্য ভাষাতত্ত্ববিদ গবেষকদের মতে টোলা শব্দটা এসেছে প্রাক আর্য বা অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ সাঁওতালি এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের ভাষায় ঢোলা শব্দ থেকে, যার মানে পাহাড় বা নদীর কোল ঘেঁষে একটি নির্দিষ্ট গোষ্ঠীর বা পেশার বা সম্প্রদায়ের কয়েক ঘর মানুষের বাসস্থান। আর টুলি হচ্ছে ছোট অস্থায়ী বাসস্থান। টোলা তো বোঝা গেল, তার আগে এই আহিরি কি বা কারা? যে পুতুলবাড়ির ভুতুরে গল্প রীতিমতো সাড়া ফেলে দিয়েছে, লোকজন ছুটে যান, গল্প তৈরি করেন, তার আসল ইতিহাস জানেন কি? নমস্কার বন্ধুরা, আমি সায়ন, আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি পর্ব নিয়ে। বুঝতেই পারছেন, আজ আমরা কলকাতার বিখ্যাত আহিরিটোলায়। কলকাতার আহিরিটোলা সকলের কাছে পরিচিত এখানকার আহিরিটোলা সার্বজনীন দুর্গাপুজোর জন্য, কিন্তু এর পেছনেও কিছু ইতিহাস আছে। স্যার হরিশঙ্কর পাল এবং জওহরলাল দত্ত ছিলেন বিংশ শতাব্দীর কলকাতার অত্যন্ত প্রভাবশালী দুই ব্যক্তিত্ব। স্যার হরিশঙ্কর পাল ছিলেন তৎকালীন কলকাতার এক দিকপাল শিল্পপতি, সমাজসেবক এবং জাতীয়তাবাদী ব্যক্তিত্ব, এবং 19 শতকের বিখ্যাত ওষুধ ব্যবসায়ী বটকৃষ্ণ পালের ছেলে। স্যার হরিশঙ্কর পাল ব্রিটিশ আমলে কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সমাজে তাঁর দানশীলতা এবং প্রশাসনিক দক্ষতার কারণে ব্রিটিশ সরকার তাঁকে সম্মানসূচক স্যার উপাধিতে ভূষিত করে। শোভাবাজার অঞ্চলে পাল বাড়ি আজও আছে। জওহরলাল দত্ত ছিলেন উত্তর কলকাতার আহিরিটোলা উল্টোডাঙ্গা অঞ্চলের এক অত্যন্ত জনপ্রিয় এবং একনিষ্ঠ সমাজসেবী। তৎকালীন উত্তর কলকাতার যুব সমাজকে একতাবদ্ধ করার পেছনে তাঁর ব্যাপক অবদান ছিল। কলকাতার উল্টোডাঙ্গা মেন রোড সংলগ্ন বিখ্যাত জওহরলাল দত্ত লেন আজীবন তার স্মৃতি বহন করে চলেছে। তৎকালীন কলকাতায় ব্রিটিশদের বিভেদ নীতি এবং ধনী বাবুদের অহংকার, এই দুইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য 1940 খ্রিস্টাব্দে আহিরিটোলার সাধারণ মানুষকে একত্রিত করে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব প্রতিষ্ঠার পেছনে এই দুজনের অবদান ছিল সবচেয়ে প্রধান। কলকাতার আহিরিটোলার বিখ্যাত পুতুলবাড়ি, না, পুতুলবাড়ির কোনো ভূতের গল্প বলবো না, কারণ ওই বাড়িতে এসব কিছুই নেই। ওই বাড়িরই বাসিন্দাদের মতে পুতুলবাড়ির ভূতের গল্প স্রেফ মিথ্যে এক রটনা। হয়তো বিশাল জরাজীর্ণ এই বাড়ির রাতের বেলায় হন্টেড হাউসের মতো লাগে বলেই এরকম আষাঢ়ে গল্প তৈরি হয়েছে। তবে এই বাড়ির ইতিহাস কিন্তু বেশ ইন্টারেস্টিং। পোস্টাল অ্যাড্রেস 17 নম্বর হরচন্দ্র মল্লিক লেন, কলকাতা 7,05,000 এই বাড়িটির ছাদে এবং বাইরের দেওয়ালে গ্রিক ও রোমান দেবদেবীর মতো দেখতে ছোট ছোট মূর্তি বা স্ট্যাচু খোদাই করা আছে। দূর থেকে এই মূর্তিগুলিকে পুতুলের মতো দেখায় বলেই বাড়ির নাম লোকমুখে পুতুল বাড়ি। কে এই বাড়ি তৈরি করেছিল এবং কেন? জানা যায় 1780 থেকে 1830 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাস্টমস বোর্ড অফ ট্রেড এবং ক্যালকাটা লটারি কমিটির ল্যান্ড রেকর্ড অনুসারে 19বিংশ শতাব্দীর শুরুতে 1800 সাল বা তার কিছু আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নদীভিত্তিক বাণিজ্য, যেমন পাট, চাল, মশলা এবং তামাকের বাণিজ্য বিস্তার লাভ করলে উত্তর কলকাতার প্রখ্যাত ব্যবসায়ী হরিরাম সেন গঙ্গার চর ঘেঁষে এই বিশাল ভবনটি ও তার গুদাম ঘরগুলো নির্মাণ শুরু করেন। আনুমানিক 1850 থেকে 1860 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়ার বিখ্যাত ব্যবসায়ী ও জমিদার উমেশচন্দ্র দত্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে পাট ও চালের ব্যবসা বিস্তারের জন্য এই বাড়ি লিজে নেয় পাট ও চালের গুদামঘর হিসেবে। সে সময় আরও অনেক ইউরোপীয় ট্রেডিং কোম্পানিও গুদামঘর হিসেবে লিজ নেন। বিংশ শতাব্দীর শুরুতে এই বাড়ির মালিকানা বদল হয়ে সেন পরিবার থেকে কলকাতার ব্যবসায়ী রূপচাঁদ পালের অধীনে যায়। লোকসংস্কৃতি এবং বিনোদন জগতের ইতিহাসেও এই বাড়ির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। 1869 খ্রিস্টাব্দে বর্তমান পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাছে মাছরং গ্রাম থেকে কলকাতায় আসেন ওখানকার বিখ্যাত নট ও নাট্যকার বৈকুণ্ঠ নট্ট এবং ওনার ভাই শ্রীনাথ নট্ট। ওনারা যৌথভাবে এক ঐতিহ্যবাহী নাট্য দল প্রতিষ্ঠা করেন।
এই পুতুল বাড়ির 3 তলায় ছিল ওনাদের মহলা কক্ষ, মানে রিহার্সাল রুম। প্রতিষ্ঠাকালে দলটির নাম ছিল মাছরং বৈকুণ্ঠ সঙ্গীত সমাজ। বৈকুণ্ঠ নট্যের অন্যান্য সুর সৃষ্টি ও যাত্রাপালার জনপ্রিয়তার কারণে সাধারণ মানুষের মুখে মুখে দলটি প্রথমে নট্যের দল এবং পরবর্তীতে বিংশ শতাব্দীতে আনুষ্ঠানিকভাবে নট্য কোম্পানি নামে আত্মপ্রকাশ করে। জানবাজারের জমিদার বাবু রাজচন্দ্র দাস এবং তাঁর স্ত্রী রানী রাসমণি গঙ্গার তীরে সাধারণ মানুষের স্নান ও পারাপারের সুবিধার্থে যেসব ঘাট তৈরি করেছিলেন, তার মধ্যে আহিরিটোলা ঘাটের প্রাথমিক সংস্কার ও নির্মাণ কাজও অন্তর্ভুক্ত ছিল। 1830 সালে বাবু রাজচন্দ্র দাসের মৃত্যুর আগে ও পরে রানী রাসমণি এই ঘাটের জনকল্যাণমূলক কাজে অর্থদান করেছিলেন। অন্যদিকে উত্তর কলকাতার স্থানীয় ইতিহাস ও পুরসভা রেকর্ড অনুযায়ী আহিরিটোলার ধনাঢ্য ব্যবসায়ী হরিরাম সেন পরিবার আহিরিটোলা ঘাটের পাকা সিঁড়ি এবং বাণিজ্যিক অংশগুলোর সংস্কারে বড় ভূমিকা নিয়েছিলেন। 1874 থেকে 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ পোর্ট কমিশনার্স এই ঘাটের পরিকাঠামো ও বাণিজ্যিক দিকটির সম্প্রসারণ ঘটায়। এতক্ষণ যে ইতিহাস জানা গেল সেটার সময়কাল অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর শুরুর কথা, কিন্তু তার আগে কি ছিল? আহিরিটোলার ইতিহাস বুঝতে গেলে আগে আমাদের এই অঞ্চলের ভূগোলকে বুঝতে হবে। 1737 খ্রিস্টাব্দের আগে ভাগীরথী নদীর মূল গতিপথ কিন্তু আজকের স্ট্র্যান্ড রোড দিয়েই বইতো না। নদী প্রবাহিত হতো আরও পূর্ব দিক দিয়ে, অর্থাৎ বর্তমান রবীন্দ্র সরণি বা প্রাচীন চিতপুর রোডের কোল ঘেঁষে। 1737 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যবর্তী রাতে কলকাতা এবং দক্ষিণবঙ্গে ঘটে যায় এক প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং বিধ্বংসী জলোচ্ছ্বাস। এই প্রাকৃতিক বিপর্যয়ে গঙ্গার মূল প্রবাহ পশ্চিম দিকে সরে যায় এবং পূর্বের পুরনো নদীগর্ভে পলি জমে চর পড়তে শুরু করে। এর ঐতিহাসিক প্রমাণ অত্যন্ত স্পষ্ট। আজকের আহিরিটোলা ঘাট, চক্র রেলের স্টেশন কিংবা পুরো স্ট্যান্ড ব্যাংক রোড অঞ্চলটি 1737 সালের আগে কোনো অস্তিত্বই ছিল না। পুরোটাই ছিল গঙ্গার প্রমত্ত স্রোত। ফলে আজ এই ঘাটের আশেপাশে যত ঐতিহাসিক অট্টালিকা বা নিদর্শন আমরা দেখি, তা সবই 1800 শতকের মাঝামাঝি বা তার পরে জেগে ওঠা চরের ওপর গড়ে উঠেছিল। আর এখানেই আসে নামকরণের কারণ নিয়ে বিতর্ক। ভাষাতাত্ত্বিক গবেষক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ষোড়শ ও সপ্তদশ শতকে জবচার্ণকের আগমনের অনেক আগেই পর্তুগিজ ও আর্মেনীয় বণিকরা ভাগীরথীর তীরে বাণিজ্য কেন্দ্র ও বসতি গড়ে তুলেছিল। আর্মেনিয়ান বা আর্মানিরা নিজেদের বলে হায়ের বা হায়েরি। আর্মেনিয়া দেশটিরও তাই অন্য আরেক নাম হায়াস্তান। আর্মেনীয় বণিক বা হাই সম্প্রদায়ের বসতি বা টোলা থেকেই মূলত হাইরি টোলা এবং তার থেকে আহিরি টোলা নামটির উৎপত্তি। কিন্তু আর্মেনীয়দের মূল বসতি ও বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল আরও দক্ষিণে, বর্তমান আর্মেনিয়ান স্ট্রিট, বড়বাজার এবং আর্মেনিয়ান ঘাটের সংলগ্ন এলাকায়, যেখানে 1688 সালে তাঁদের প্রাথমিক গির্জা তৈরি হয়েছিল। তাই ঐতিহাসিকদের কাছে এই মত গ্রহণযোগ্যতা পায় না। সবথেকে কমন যে তথ্য, ওই নির্দিষ্ট অঞ্চলে গবাদি পশু পালন ও দুধ ব্যবসায়ী মানে গোয়ালা, সংস্কৃতে যাকে আভির বলে, সেই আভির সম্প্রদায়ের একটি মস্ত বড় বসতি ছিল। ফলে আভির থেকে আহির আর তার থেকে আহিরি টোলা। একই শহরে খুব অল্প দূরত্বে হাতিবাগানের কাছে হালসি বাগানের গায়েই রয়েছে গোয়ালাপাড়া। গোয়ালাপাড়া হচ্ছে তদ্ভব শব্দরূপ। তাহলে আহিরিটোলার ক্ষেত্রে কেন তৎসম বা সংস্কৃত ভিত্তিক আভির, যার থেকে হিন্দি বা ব্রজবুলি আহির শব্দকে টানা হলো? এই সংস্কৃতায়ন বা কৃত্রিম আভির তত্ত্বের অসঙ্গতি দেখেই ভাষাবিদ ডক্টর সুকুমার সেন সম্পূর্ণ ভিন্ন পথ ধরেছিলেন। তিনি আভির বা গোয়ালা তত্ত্বকে নস্যাৎ করে দিয়ে দুটি বিকল্প দেশি বা ভাষাতাত্ত্বিক উৎস দেখান। আখেটিক থেকে আহিরি। প্রাচীন বাংলা আখেটিক, বাংলা শব্দকোষে যার অর্থ শিকারী, তার থেকে আহিরি শব্দ এসেছে, অর্থাৎ যারা পাখি বা পশু শিকার করে বিক্রি করত, আহিরিয়া বা আহিরি সম্প্রদায়। এরা ছিল কলকাতার প্রাচীন অস্ট্রিক গোষ্ঠীর আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, শবর সম্প্রদায়ের মানুষ। প্রথমেই আলোচনা করেছি যে আদিবাসীদের ঢোলা শব্দ থেকে বাংলা হিন্দিতে টোলা, টুলি শব্দ এসেছে। অষ্টাদশ শতকের শুরুতেও কলকাতা নগরায়ণ শুরু হয়নি। তখন শুধু এই অঞ্চলে কেন,
প্রায় পুরো কলকাতার গঙ্গা তীরে ছিল গভীর জঙ্গল আর প্রচুর খাড়ি, যেটা একদম ঐতিহাসিকভাবে সত্য। বিভিন্ন প্রাচীন মানচিত্রে যার প্রমাণ পাওয়া যায়। ডক্টর সুকুমার সেন আরও একটি সম্ভাবনার কথা বলেছেন। ভাগীরথীর তীরে এই অঞ্চলে একসময় আহিরি বা নদীপথের চোরাই ব্যবসায়ী বা জলদস্যুদের আখড়া ছিল। সেখান থেকেই এই নামকরণ হতে পারে। কিন্তু আহিরিটোলার সেই আদি বাসিন্দাদের কি হলো? অনেক ইতিহাসবিদদের মতে নগরায়নের সাথে সাথে তারাও নিজেদের পেশা বদলে ফেলেছে। আবার অনেকে হয়তো জীবিকার জন্য দূরে কোথাও চলে গেছে। সঠিক উত্তর বোধহয় কারুর জানা নেই। আমাদের আজকে এই ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।